আপনারা দেখছেন উত্তরে দর্পণ, আমি অনুষ্কা। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। রক্ত বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার এক, চাঞ্চল্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। রাস্তার শিলান্যাস নিয়ে দড়ি টানাটানি, 3 ঘন্টার ব্যবধানে একই রাস্তা উদ্বোধন বিজেপি ও তৃণমূলের। প্রায় এক যুগ পর শহরে ফের চালু সিটি বাস, উদ্বোধন করলেন মেয়র। এখন সংবাদ বিস্তারে। যে রক্ত মানুষের জীবন বাঁচায়, সেই রক্ত নিয়ে চলছে ব্যবসা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মী হিসেব পরিচয় দিয়ে রক্ত দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে 26শে ফেব্রুয়ারি কোচবিহার জেলার তুফানগঞ্জ থানার অন্তর্গত বড় কোদালির বাসিন্দা আমিনুর আলম নামে এক ব্যক্তি তার স্ত্রী রমিলা বিবিকে শারীরিক অসুস্থতার কারণে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর 29শে ফেব্রুয়ারি তার স্ত্রীর রক্তের প্রয়োজন হলে রক্তের খোঁজে বেরিয়ে মেডিকেল কলেজে শিবা দাস নামে এক ব্যক্তির সাথে তার পরিচয় হয়। তিনি নিজেকে মেডিকেলের ব্লাড ব্যাংকের একজন কর্মী বলে পরিচয় দেন এবং রক্ত দেওয়ার নাম করে তার কাছ থেকে 3300 টাকা নেন। হাতে টাকা পেয়েই চম্পট দেয় শিবা। এরপর তাকে খোঁজাখুঁজির পর গতকাল সন্ধ্যায় মেডিকেল কলেজে তাকে দেখতে পেলে টাকা ফেরত চায় রোগীর পরিবারের সদস্যরা। টাকা ফেরত চাইতেই রোগীর স্বামী আমিনুর আলমের ওপর শিবা চড়াও হয়। তারপরেই মেডিকেল ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে রোগীর পরিবারের সদস্য। সেই ঘটনার তদন্তে নেমে গতকাল গভীর রাতে কাওয়াখালী এলাকায় তার বাড়ি থেকে শিবাকে গ্রেপ্তার করে পুলিশ এবং উদ্ধার হয় 2500 টাকা। দলবদল করে তৃণমূলে যোগদান করার পর বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি সিদ্দিকী আলীর বিরুদ্ধে নিয়ে আসা সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে সোমবার কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। রবিবার সিদ্দিক আলী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তার যোগদান নিয়ে বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় কটাক্ষও করেন। তিনি বলেছিলেন, লোকসভা নির্বাচনের পরেই সিদ্দিকীকে দল থেকে বিতাড়িত করা হতো তা জানতে পেরেই তিনি তৃণমূলে চলে যান। এর পরিপ্রেক্ষিতে এদিন সাংবাদিক সম্মেলন করে সিদ্দিকী বলেন, বিজেপিতে কোনো মর্যাদা নেই। দীর্ঘ প্রায় 10 বছরের ওপর বেশি তিনি বিজেপিতে ছিলেন। এমনকি দলে থাকাকালীন মুর্শিদাবাদ সফরেও গিয়েছিলেন। এর পরেও দলে গুরুত্ব না পাওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে সামনে রাখতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। একই সঙ্গে সাংবাদিক বৈঠকে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, মঙ্গলবার থেকে জেলার প্রতিটি মন্দিরে পুজো দিয়ে 2024 লোকসভা নির্বাচনে জয়যাত্রা শুরু করবে তৃণমূল। সেই সঙ্গে তিনি নিজে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করার কথা জানান। 1 মার্চ শুক্রবার বড় শৈলমারীর চাঁড়াবান্ধা সভায় জেলা সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শান্তনু সেন মহাশয় এবং চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবার উপস্থিতিতে আমি ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করি এবং আজকে আমাদের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক মহাশয় আমাকে পার্টি অফিসে ডেকেছে। ডাকার পরে আমার হাতে যে বিশাল বড় দায়িত্ব অর্পণ করলেন, কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব আমাকে দিলেন। লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গ সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালী ময়দানে সভা করার কথা রয়েছে তার। সেই সভাস্থল পরিদর্শন করলেন বিজেপির নেতৃত্বরা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গকে পাখির চোখ করে জনসভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 9 মার্চ শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে জনসভা করবেন তিনি। তার আগে সোমবার দুপুরে জনসভার মাঠ পরিদর্শন করলেন বিজেপির জেলা সভাপতি সহ জেলা নেতৃত্বরা। জানা গিয়েছে ওই দিন বিকেলে জনসভায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এদিন বিজেপির জেলা সভাপতি অরুণ মণ্ডল বলেন, উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী। এই জনসভা থেকে জলপাইগুড়ি এবং শিলিগুড়ির মানুষকে সম্বোধন করবেন তিনি। বেতন বৃদ্ধির সার্কুলেশন বাতিলের বিরোধিতা করে ফের একবার বিক্ষোভে সামিল হলো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীরা। আবারও রেজিস্ট্রার এবং অর্থ বিভাগের দপ্তরে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালো সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শাখা। জানা যায়, চলতি বছরের প্রথম পরীক্ষায় প্রায় 90% পরীক্ষার্থী অকৃতকার্য হয়। অভিযোগ, এর কারণ হিসেবে কলেজে
নিয়মিত ক্লাস না হওয়া এবং অধ্যাপকদের অনুপস্থিতিকে দায়ী করেছেন কলেজের পরিচালন সমিতির সভাপতি জয়ন্ত কর। আর তাতেই ক্ষিপ্ত হয়ে সোমবার বিক্ষোভ শুরু করে অধ্যাপক অধ্যাপিকারা। তাদের অভিযোগ, সভাপতি তাদের ফাঁকিবাজ শিক্ষক বলে দাগিয়ে দিয়েছেন, যা কোনোভাবেই তারা মানতে নারাজ। তারা জানান তারা প্রতিনিয়ত ক্লাস করান, কিন্তু বেশিরভাগ দিনই ছাত্রছাত্রীরা অনুপস্থিত থাকে, যার খোঁজও রাখেন না সভাপতি। তিনি শিক্ষক শিক্ষিকাদের কোনো কথাই শোনেন না, নিজের খুশি মতো কলেজ চালান। করে বলেনি প্রেসিডেন্ট কিংবা গভর্নিং বডি যে এরকম পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে 5-5টা এরকম গোল্ড মেডেল বেরিয়েছে, টানা 19, 20, 21 বাই 4 বছর 4টা গোল্ড মেডেল বেরিয়েছে, এবং একবার রেজাল্ট খারাপ হলো, কেন খারাপ হলো সেটা না দেখে বলছে টিচাররা ফাঁকিবাজ, টিচাররা ক্লাস নেয় না। কদিন ছেলেমেয়েরা ক্লাস পেয়েছে? এই স্টুডেন্টরা বসে আছে, এদেরকে জিজ্ঞেস করুন, আমাদের ইন্টারভিউ বাদ দিয়ে স্টুডেন্টদের জিজ্ঞেস করুন। সকালে বিজেপি, দুপুরে তৃণমূল, একই রাস্তার কাজের শিলান্যাস ঘন্টা 3-এর ব্যবধানে। লোকসভা ভোটের মুখে পথশ্রী প্রকল্পের রাস্তার শিলান্যাসে বিজেপি, তৃণমূলের দড়ি টানাটানি চললেও পুরাতন মালদার মহিষবাথানের হঠাৎপাড়া গ্রামে বেহাল রাস্তা নিয়ে নাজেহাল গ্রামবাসীরা। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে প্রায় 3 কিলোমিটার রাস্তার জন্য 1.5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মালদা জেলা পরিষদের তরফে সেই রাস্তার কাজের সূচনা হয়। তবে এই রাস্তার কাজের সূচনা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে টানাটানি শুরু হয়েছে। পুরাতন মালদা পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে রয়েছে। জেলা পরিষদ আসনে জয়ী হয় তৃণমূল। সোমবার সকাল 10টা নাগাদ বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি রুমা রাজবংশী রাস্তার কাজের সূচনা করেন। নারকেল ফাটিয়ে অনুষ্ঠানও হয়। তবে 3 ঘন্টার ব্যবধানে রাস্তাটি ফের শিলান্যাস হয়। এবার শিলান্যাস করেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য নাইকি হাসদা। দুই দলের দুবার শিলান্যাস নিয়ে চর্চা শুরু হয়েছে পুরাতন মালদায়। রুমা রাজবংশী বলেন, সরকারি প্রকল্পের কাজের সূচনা করেছেন তারা। সেই অনুষ্ঠানে সবাইকে ডাকা হয়েছে। যদিও রাজনীতির জন্য বিজেপি রাজ্যের প্রকল্পের রাস্তার সূচনা করেছে বলে কটাক্ষ করেছেন নাইকি হাসদা। ওল্ড মালদা ব্লকের মহিষবাথানি জিপি কালী মন্দির, হঠাৎপাড়া কালী মন্দিরের যে রাস্তাটি আজকে আমরা শুভ সূচনা করেছি, সেই রাস্তাটির প্রচুর খারাপ ছিল, দীর্ঘদিনের মানুষের দাবি দাবা ছিল। সেই মোতাবেক আমি ওল্ড মালদা পঞ্চায়েত সমিতির তরফ থেকে এই প্রপোজালটা পাঠিয়েছি উপরে, তারা স্যাংশন করে আজকে আমরা প্রায় 1.5 কোটি টাকার রাস্তাটি 3 কিলোমিটার রাস্তাটি আমরা আজকে শিলান্যাস করেছি। এই সেটা যদি ওরা রাজনীতি যদি করে, রাজনীতির ফায়দা বিজেপিরা এটা আমি বলি এটা ডাইরেক্ট দিদি প্রকল্প, এটা জেলা পরিষদ থেকে আমরা পাঠাই ডাইরেক্ট দিদি প্রকল্প, দিদির এটা স্কিম। এটা বিজেপি কেমন করে এটা করবে, উদ্বোধন করবে। এরা রাজনীতির জন্য, রাজনীতির ফায়দা লোটার জন্য ওরা নারকেল ফাটাচ্ছে বা উদ্বোধন করছে। তাদের এখানে কোনো অধিকার নাই বা কোনো এখতিয়ার নাই এখানে ওদের। এরা রাজনীতির ফায়দা লোটার জন্য এদের এখানে আসা বা উদ্বোধনটা ওদেরকে লজ্জা করা উচিত। সুষ্ঠু রোগী পরিষেবার স্বার্থে আবারও একটি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলো যুব ভারতী। সোমবার মেয়র গৌতম দেব আনুষ্ঠানিকভাবে এই অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করেন। দীর্ঘদিন ধরেই সমাজসেবামূলক কাজে যুক্ত শিলিগুড়ি গেট বাজার যুব ভারতী বর্তমানে মানুষের সেবার স্বার্থে ক্লাবের সম্পূর্ণ ভবনই প্রায় উৎসর্গ করেছে রোগী পরিষেবায়। বর্তমানে ছোট একটি স্বাস্থ্য কেন্দ্রের রূপ নিয়েছে গেট বাজার যুব ভারতী। সকাল হতেই দূর দূরান্ত থেকে রোগীরা নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করতে হাজির হয় এখানে। সামান্য মূল্যে এই পরিষেবা দিয়ে থাকেন তারা। সোমবার চিকিৎসা পরিষেবায় আরও এক ধাপ এগোলো এই সংস্থাটি। এদিন মেয়র গৌতম দেবের হাত দিয়ে আরও একটি অ্যাম্বুলেন্স চালু করলেন তারা। এদিন নারকেল ফাটিয়ে ও সবুজ পতাকা নাড়িয়ে এর সূচনা করেন তিনি। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুর নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, মেয়র পরিষদ মানিক দে, কাউন্সিলর তাপস চ্যাটার্জি, বিমান তপাদার সহ অন্যান্যরা। গেটবাজার যুব ভারতীর সভাপতি মনোজ দাস জানান, খুব সামান্য মূল্যে এই অ্যাম্বুলেন্স পরিষেবা পাবে রোগীর পরিজনেরা। প্রোগ্রাম ছিল, আমরা একটা অ্যাম্বুলেন্স পরিষেবা অনেকদিন আগে থেকে দিয়ে এসেছিলাম। সেই অ্যাম্বুলেন্সটা বর্তমানে আমাদের খারাপ হয়ে গেছে। আমরা একটা নতুন অ্যাম্বুলেন্স চারদিকে চাহিদা দেখে
অবস্থার পরিপ্রেক্ষিতে নতুন অ্যাম্বুলেন্স একটা নিলাম আমরা রিসেন্ট। তো সেটা আমরা ক্লাবের পক্ষ থেকে নেওয়া হয়েছে এটা। তো এটা আমাদের এই পরিষেবাটা বিভিন্ন জায়গায় দিয়ে আসছে, অনেক দিন ধরে আসছে এবং খুব স্বল্প মূল্যে সেটা দেওয়া হয় আমাদের, যাতে গরিব মানুষ যারা আছে বিপদে পড়লে যারা আমরা তাদের সহযোগিতা করতে পারি। তো সেটা দিয়ে তাকে আমরা আজকে একটা নতুন পরিষেবা আবার চালু করলাম, অ্যাম্বুলেন্সটা নতুন নিয়েছে। কলেজের পরিচালন সমিতির সভাপতির ওপর একনায়কতন্ত্র চালানোর অভিযোগ তুলে কর্মবিরতি রেখে অবস্থান বিক্ষোভে সামিল হলো শিলিগুড়ি কলেজের অধ্যাপক অধ্যাপিকারা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় কলেজ চত্বরে। জানা যায়, চলতি বছরের প্রথম পরীক্ষায় প্রায় 90% পরীক্ষার্থী অকৃতকার্য হয়। অভিযোগ এর কারণ হিসেবে কলেজে নিয়মিত ক্লাস না হওয়া এবং অধ্যাপকদের অনুপস্থিতিকে দায়ী করেছেন কলেজের পরিচালন সমিতির সভাপতি জয়ন্ত কর। আর তাতেই ক্ষিপ্ত হয়ে সোমবার বিক্ষোভ শুরু করে অধ্যাপক অধ্যাপিকারা। তাদের অভিযোগ, সভাপতি তাদের ফাঁকিবাজ শিক্ষক বলে দাগিয়ে দিয়েছেন, যা কোনোভাবেই তারা মানতে নারাজ। তারা জানান, তারা প্রতিনিয়ত ক্লাস করান, কিন্তু বেশিরভাগ দিনই ছাত্রছাত্রীরা অনুপস্থিত থাকে, যার খোঁজও রাখেন না সভাপতি। তিনি শিক্ষক শিক্ষিকাদের কোনো কথাই শোনেন না, নিজের খুশি মতো কলেজ চালান। করে বলেনি প্রেসিডেন্ট কিংবা গভর্নিং বডি যে এরকম পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে 5-5টা এরকম গোল্ড মেডেল বেরিয়েছে, টানা 19, 20, 21 বাই 4 বছর 4টা গোল্ড মেডেল বেরিয়েছে এবং একবার রেজাল্ট খারাপ হলো, কেন খারাপ হলো সেটা না দেখে বলছে টিচাররা ফাঁকিবাজ, টিচাররা ক্লাস নেয় না। কদিন ছেলেমেয়েরা ক্লাস পেয়েছে? এই স্টুডেন্টরা বসে আছে, এদেরকে জিজ্ঞেস করুন, আমাদের ইন্টারভিউ বাদ দিয়ে স্টুডেন্টদের জিজ্ঞেস করুন। নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার 18 বছর বয়সী যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা যায়, রবিবার সন্ধ্যায় দুর্গা মন্দির সংলগ্ন এলাকায় এক নাবালিকা দোকান থেকে কিছু জিনিসপত্র নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘক্ষণ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করে। দীর্ঘ খোঁজাখুঁজির পর কাওয়াখালী দুর্গা মন্দির সংলগ্ন এলাকায় একটি স্কুলের অন্ধকার ঘরে ওই নাবালিকাকে ওই যুবকের সঙ্গে দেখতে পাওয়া যায়। তারপরেই তড়িঘড়ি সেই মেয়েটিকে উদ্ধার করা হয় এবং মেডিকেল ফাঁড়িতে সেই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবারের সদস্যরা। রবিবার রাতেই দুর্গা মন্দির সংলগ্ন এলাকা থেকে দীপেশ রায় নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃত যুবক গঙ্গারামপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মেডিকেল ফাঁড়ির পুলিশ। প্রায় 1 যুগ পর শিলিগুড়িতে ফের শুরু হলো সিটি বাস পরিষেবা। নেতাজি মোড় থেকে 2টি সিটি বাসের সূচনা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। দীর্ঘদিন ধরে শহরবাসীর দাবি ছিল শহরে সিটি বাস পরিষেবা পুনরায় চালু করা। সেই মতো এই বাস পরিষেবা শুরু করার আশ্বাস দিয়েছিলেন মেয়র। সোমবার সন্ধ্যায় শিলিগুড়ির নেতাজি মোড় এলাকায় আনুষ্ঠানিকভাবে 2টি সিটি বাস পরিষেবার সূচনা করেন মেয়র। জানা গিয়েছে, নেতাজি মোড় থেকে মিলন মোড় এবং শালুগাড়া অবধি দিনে মোট 8 বার যাতায়াত করবে বাস দুটি। বাস ভাড়া রাখা হয়েছে সাধ্যের মধ্যেই। অন্যদিকে সিটি বাস পরিষেবা চালু করার পাশাপাশি শিলিগুড়ি থেকে কৃষ্ণনগরগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার 3টি নতুন বাসের সূচনা করেন মেয়র। এদিন জংশন এলাকায় আনুষ্ঠানিকভাবে এই বাস পরিষেবার সূচনা করা হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অধিকর্তা দীপঙ্কর পিপলাই সহ অন্যান্যরা। আজকে 2টো সিটি বাস আমাদের কমিটমেন্ট ছিল, আমরা আজকে করতে পারলাম। এনবিএসটিসিকে নিয়ে আমরা অত্যন্ত খুশি যে মিলন মোড় টু নেতাজি মোড় 4 বার যাবে, 4 বার আসবে, সকাল থেকে সন্ধ্যা অবধি। আর শালুগাড়া টু নেতাজি মোড় এটাও 4 বার যাবে, 4 বার আসবে, অ্যাক্টিভ হবে। এই 2টো গাড়ি আমরা চালু করলাম। আজকে শিলিগুড়ি কৃষ্ণনগর 3টি সম্পূর্ণ নতুন বাস চালু হয়েছে। এই পরবর্তীকালে এই রুটটাকে আমরা শিলিগুড়ি রাঁচি করব। একটু রুট এসটির একটু সমস্যা কতগুলো আছে সেটা মিটে গেলে করব। আর 16 তারিখ একটা এসি বাস, সম্পূর্ণ এসি বাস শিলিগুড়ি কলকাতা চালু হবে এবং 16 পরে আরও একটা কোনো দিনে আরও একটি এসি বাস শিলিগুড়ি কলকাতা চলবে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবায় অব্যবস্থা সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করল সুশ্রুতনগর নাগরিক মঞ্চ। এদিন কোভিড যোদ্ধাদের নিয়োগ সহ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভকারীরা
তাদের অভিযোগ, দীর্ঘদিন থেকে এই সমস্যাগুলি বিভিন্ন আধিকারিকদের জানালেও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে তারা বিক্ষোভে সামিল হয়েছে। তাদের মূল দাবিগুলি হলো হাসপাতালে চিকিৎসার সুব্যবস্থা করা, হাসপাতালে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগীদের জন্য শয্যা সংখ্যা বাড়ানো ইত্যাদি। দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তারা। অবস্থান বিক্ষোভটা মূলত আপনারা জানেন আমরা 15 জুন থেকে 15 জুন 2023 প্রায় 8 মাস পেরিয়ে গেছে। লাগাতার মেডিকেল কলেজ সুপার, প্রিন্সিপাল এবং বিভিন্ন ডিএম থেকে আরম্ভ করে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিভিন্ন আধিকারিককে আমরা জানিয়েছি। মূল বিষয়টা কি? 13 দফা দাবি। মূল বিষয়গুলো হচ্ছে মেডিকেলের চিকিৎসার অবস্থা। আপনারা জানেন, আপনারা সাংবাদিক ভালো করে জানেন, মেডিকেলের চিকিৎসার খুব বেহাল অবস্থা। মানুষ আসলে টাকা ছাড়া, একটা অংশের মানুষ তো টাকা ছাড়া তার ট্রিটমেন্ট হবেই না। যে কোনো টেস্ট করতে গেলে টাকা লাগবে, বিভিন্ন সমস্যা। তো এটা আমাদের দাবি, চিকিৎসার ব্যবস্থাকে উন্নত করতে হবে। অধিকাংশ চিকিৎসক মেডিকেল কলেজে 2-4 দিন থাকেন, বাকি সময় তার নিজের কর্মক্ষেত্রে মানে বাড়ি যেখানে বা প্র্যাকটিস হয় সেখানে চলে যায়, আসেন না। চিকিৎসার ব্যবস্থা নেই, তো সবটা যাতে ঠিকঠাক হয় এই লড়াই আমরা চলছে। আমাদের অবস্থান চলছে, অবস্থানের পরে আমরা রিলে অনশন করবো। যদি দেখছি তাতে প্রতি মানে আমরা সব কাগজপত্র দেওয়া শেষ সবাইকে, এমনকি সমস্ত রাজনৈতিক দলের জেলার যারা কর্তৃপক্ষ তাদেরকে আমরা চিঠি দিয়েছি সমস্ত। লোকসভা নির্বাচনের মুখে পৌর দুর্নীতিকে হাতিয়ার করে আন্দোলনে নামলো বিজেপি। সোমবার দুপুরে 13 দফা দাবি নিয়ে জলপাইগুড়ি শহরে বিক্ষোভ মিছিল করে পৌরসভা অভিযান চালান বিজেপির কর্মীরা। পাশাপাশি মালদাতেও রাজ্য জুড়ে নারী নির্যাতনের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হয় এবিভিপি। এদিন বিজেপি কর্মীরা মিছিল করে প্রথমে জলপাইগুড়ি পৌরসভায় আসে। সেখানে পৌরসভার গেট আগে থেকে আটকে রেখেছিল পুলিশ। ঢুকতে বাধা পেয়ে গেটে ধাক্কাধাক্কি করে। শুরু হয় পুলিশের সাথে কথা কাটাকাটি। এরপর পৌরসভার উল্টো দিকে থাকা ধর্ণা মঞ্চে বসে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা। এদিন বিক্ষোভে অংশ নেন বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। অন্যদিকে রাজ্যে নারী নির্যাতনের অভিযোগ তুলে মালদায় আন্দোলনে নামল এবিভিপি। মালদা শহরে অতুল চন্দ্র মার্কেট থেকে মিছিল করে ডিএম অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা। তবে ডিএম অফিস ঢোকার মুখেই এবিভিপি কর্মীদের আটকে দেয় পুলিশ। প্রথম ব্যারিকেড ভেঙে জেলা শাসকের দপ্তরের কিছুটা দূরে গিয়ে বিক্ষোভ শুরু করে এবিভিপি কর্মী সমর্থকেরা। পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আজকে পৌর পরিষেবা বেহাল অবস্থায় আছে জলপাইগুড়িতে। ড্রেনেজ সিস্টেম খারাপ আছে। পার্কিং লট আপনারা দেখছেন যে শপিং মলরা ইলিগাল ভাবে পার্কিং এর ব্যবস্থা করেছে, যেটা পৌরসভার জায়গায় করা হয়েছে ইলিগাল ভাবে। এবং পথবাতির অভাব এবং 2 কোটি টাকা যেটা দুর্নীতি হয়েছিল, ওই লোকটা এখন অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু যেটা জনগণের টাকা, জনগণের আমাদের জলপাইগুড়ি পৌরসভা এলাকার ট্যাক্সের টাকা, ওই ট্যাক্সের টাকা 2 কোটি টাকা রিকভার করার ব্যবস্থা হয়নি কেন? ওটা রিকভার করার ব্যবস্থা করতে হবে। এবং 11 দফা দাবি নিয়ে আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসবো এবং ডেপুটেশন দিব। আমি যেটা প্রথমে বলতে চাই যে বিজেপি যারা ডেপুটেশনে এসছেন তারা যদি পুরো সাবজেক্টটার সম্বন্ধে অবগত হয়ে আসতেন তাহলে ভালো হয়। তার কারণ পুরসভার যে আর্থিক তছরূপ হয়েছিল তার উপর স্পেসিফিক ডিপার্টমেন্টাল এনকোয়ারি হয়েছিল এবং আমি সেই এনকোয়ারি হোল্ড করেছিলাম। এবং তারপরে এফআইআর লজ হয়েছিল। এফআইআর লজ করেছিলেন চেয়ারপারসন পাপিয়াপা। তারপর প্রাথমিকভাবে পুলিশ তদন্ত করছিল এবং কোতোয়ালি পুলিশ স্টেশন, সেখান থেকে সেটা ট্রান্সফার হয়ে যায় সিআইডির কাছে। সিআইডি সেটা তদন্ত করে তার চার্জশিট জমা করেছে এবং ইতিমধ্যে 3 জন যে মানে অনেকগুলো আসামি রয়েছে, তার মধ্যে মূল অভিযুক্ত অরিঞ্জিত ঘোষ, যিনি এই আর্থিক তছরূপের কিংপিন, তিনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন এবং তার ছেলেও অনেকদিন জেলে ছিলেন, তারপরে বেল পেয়েছে এবং তার স্ত্রীও অ্যান্টিসিপেটরি বেল পেয়েছে। এবং তাই পৌরসভা কিনারা করতে পারেনি বা তদন্ত শেষ হয়নি, এটা সম্পূর্ণ ভুল। তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে তো যিনি এই টাকাটা তছরূপ করেছিলেন অরিঞ্জিত ঘোষ, তিনি তো কাস্টডিতে রয়েছেন। তিনি কি স্বীকার করে নিয়েছেন যে তিনি দোষী? তিনি তো ট্রায়াল ফেস করবেন। তার টাকা কী করে এখন উদ্ধার করবেন? তার ব্যাংক অ্যাকাউন্ট সব নিশ্চয়ই ফ্রিজ করেছে সিআইডি, সেটা তদন্ত রিপোর্ট দেখলে বোঝা যায়। 2,34,00,000 টাকা খরচা করে আমরা এলইডি লাইট লাগাচ্ছি এবং ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজে ফার্স্ট ফেজে 10টা করে এলইডি লাইট আমরা প্রতি ওয়ার্ডে দিয়েছি। সেকেন্ড ফেজে আমরা 30টা করে দিচ্ছি। প্রতিটি ওয়ার্ডে এলইডি লাইট, টিউব লাইটগুলো খুলে সেখানে বসানো ছিল যাতে বিদ্যুৎ
কম খরচা হয় এবং আলোটা অনেক বেশি হয়। আর তারপরে হচ্ছে আমরা বছরে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে ইতিমধ্যে 4.5 কোটি টাকার যেটা আমাদের যেটা স্যাংশন হয় যে টাকাটা মানে আরবান ডেভেলপমেন্ট থেকে, সেখান থেকে আমরা ইতিমধ্যে তার রাস্তাঘাটগুলো করছি, তার টেন্ডার হয়ে গেছে, কিছু রাস্তা কমপ্লিট হয়েছে। এখানকার জেলা শাসকের নামে একাধিক অভিযোগ আছে। এই জেলা শাসক সরাসরি 100 দিনের টাকা চুরিতে অভিযুক্ত। আমরা সিবিআই তদন্ত চাইছি। এই জেলা শাসকের সাথে আব্দুর রহিম বক্সির কি সম্পর্ক আছে তা প্রকাশ্যে আনা হোক। মামলায় 7 দিনে 3টে ধর্ষণ হয়েছে, কোনোটার বিচার হয়নি, সেটা প্রকাশ্যে আনা হোক। এবং এখান থেকে এই মুহূর্তে থেকে আমরা আগামী 11ই মার্চ এবিভিপি উত্তরকন্যা অভিযানের ডাক দিচ্ছে। জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করলো এআইডিএসও। সোমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একটি মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তারা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলির প্রথম বর্ষের পরীক্ষায় প্রায় 90% ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে। এর কারণ হিসেবে জাতীয় শিক্ষানীতিকে দায়ী করেছে এআইডিএসও। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়, জাতীয় শিক্ষানীতির কারণেই এত সংখ্যক ছাত্রছাত্রীরা একসঙ্গে অকৃতকার্য হয়েছে, ফলে তারা আগে থেকেই এই নীতির বিরোধিতা করছিলেন। দ্রুত এই শিক্ষানীতি বাতিল করার দাবি তোলেন তারা। কর্তৃপক্ষ তাহলে সেই পেপার রিভিউয়ের সুযোগ দিতে হবে প্রত্যেক ছাত্রছাত্রীকে। এবং বিশ্ববিদ্যালয়ের যে অচল অবস্থা আপনারা দেখছেন, দীর্ঘদিন ধরে এখানে কোনো স্থায়ী ভিসি নেই। ভিসি হিসেবে কোথাকার একজন প্রশাসককে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যেটা কোনো মানে শিক্ষা পরিকাঠামোর মধ্যে যেটা একদমই যায় না। আজকে সেগুলোকে আমরা দেখছি যে রাজ্যপাল এবং এখানকার মুখ্যমন্ত্রী তাদের ইসের মধ্যে দিয়ে তারা এমন একটা অচল অবস্থা শিক্ষা কাঠামোতে তারা নিয়ে এসছে যে যার বলি হতে হচ্ছে এদেশের ছাত্র সমাজকে। শিক্ষার সাথে যুক্ত যা শিক্ষক এবং ছাত্র সমাজ এবং সুবুদ্ধি সম্পন্ন মানুষ তারা দেখছে যে কি অরাজক পরিস্থিতি। লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচার শুরু করলেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। সোমবার সকালে স্বচ্ছ ভারত অভিযানের মধ্য দিয়ে মালদা শহরের বিভিন্ন জায়গায় প্রচার সারলেন তিনি। লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন, তবে তার আগেই বেশ কয়েকটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী করা হয়েছে শ্রীরূপা মিত্র চৌধুরীকে। এদিন সকালে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে প্রথমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করেন তিনি। এরপর ঝাড়ু হাতে শহর পরিষ্কারে হাত লাগান বিজেপি প্রার্থী তথা ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। এর মধ্যে দিয়েই শুরু হয় তার নির্বাচনী প্রচার। আমাদের বিজেপি ট্রেনিং 3টে এমকে ছেড়ে দাও, মালা, মঞ্চ আর মাইক। আমরা সাধারণ মানুষের সঙ্গে বসে চাটাই বৈঠক করি, উঠোন বৈঠক করি, প্রতিদিনের কাজ, প্রতিদিন আমরা সেটা করি, প্রতিনিয়ত আমরা সেটা করি। তাই আমি আপনাদের সকলের সামনে এটা বলতে আমার লজ্জা করে। পাহাড়ের ধারে শৌচকর্ম করতে গিয়ে খাদে পড়ে গুরুতর আহত হলো শিলিগুড়ির এক বাসিন্দা। প্রায় 200 ফিট নিচ থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করলো সেবক ফাঁড়ির পুলিশ ও উদ্ধারকারী দল। জানা গিয়েছে, শিলিগুড়ির বাসিন্দা বিশ্বজিৎ ঘোষ সেবক অন্তর্গত কালীঝোড়ার কাছে আন্ধেরিঝোড়া এলাকায় শৌচকর্ম করতে গাড়ি থেকে নামেন। সেই সময় আচমকাই 200 ফিট নিচে খাদে পড়ে যান তিনি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সেবক ফাঁড়ির পুলিশ। এরপর খাদ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কোনো ক্রমে প্রাণে বেঁচে যান এই ব্যক্তি। রবিবার কালিম্পংয়ে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বন্ধুদের সঙ্গে ফিরছিলেন এনজেপির বাসিন্দা বিশ্বজিৎ ঘোষ। পৃথক রাজ্যের দাবি মানতে গড়িমসি করছে কেন্দ্র সরকার। লোকসভা নির্বাচনের আগে এমন অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হলো কেপিপি। বিভাগীয় কমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিল কেপিপির নেতৃত্বরা। সোমবার কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির অতুল রায় গোষ্ঠীর পক্ষ থেকে 5 দফা দাবিতে জলপাইগুড়ির বিভাগীয় কমিশনারের অনুপস্থিতিতে সহকারী বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক স্মারকলিপি প্রদান করে। এই প্রসঙ্গে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সভাপতি অমিত রায় বলেন, দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় সরকার কামতাপুরের জনগণকে নিয়ে ছিনিমিনি খেলছে। উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল যেমন ঘোষণা করেনি, সেই সঙ্গে কামতাপুরি ভাষাকে সংবিধানের 8ম তপশিলি অন্তর্ভুক্ত করেনি।
আজকে আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন্দ্র সরকারের প্রতিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার আমাদের কামতাপুরী সমাজকে, কামতাপুরী জনগণকে বিভিন্নভাবে প্রতিশ্রুতির মাধ্যমে প্রতিশ্রুতি দিচ্ছে এবং তা ভঙ্গ করছে। ঠিক আছে, ভাষাটাকে অষ্টম তফসিলি করার কথা ছিল, সেটা করলো না। ইউটি করার কথা ছিল, কেন্দ্রশাসিত অঞ্চল করার কথা ছিল, সেটা করলো না। আজকে 2024 সালে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভোট, এখন পর্যন্ত তারা কোনো রকম প্রতিশ্রুতি দিয়েও সেটা ফুলফিল করলো না। তারই প্রতিবাদে আজকে আমরা যাতে আমাদের ডিমান্ডগুলো 5টা ডিমান্ডের উপরে আজকে ডিভিশনাল কমিশনের মাধ্যমে আমরা ডিমান্ডগুলো এখানে দিলাম। ঠিক আছে, তার মধ্যে আমরা সেপারেটিস্টে রেখেছি, ভাষাটাকে অষ্টম তফসিলিতে করতে রেখেছি, আমাদের যে ইতিহাস সেটা যাতে এনসিইআরটিতে পড়ানো হয় সেটা একটা দাবি রেখেছি। তার সাথে আমরা রেখেছি এখানে যাতে সুস্বাস্থ্য, আমাদের যে জনগণ আছে, কামতাপুরী যে জনগণ আছে, তার জন্য যাতে সুস্বাস্থ্যের ব্যবস্থা করা হয়, তার জন্য একটা এইমসের ব্যবস্থা করা হোক। এই দাবিগুলো নিয়ে আমরা 5টা পয়েন্টের দাবি রেখে আজকে আমরা ডিভিশনাল কমিশনের মাধ্যমে আমরা স্মারকলিপিটা দিলাম এবং উনি প্রতিশ্রুতি দিয়েছে এটা ফরওয়ার্ড করা হবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এবং আমরা এটাও চাই যদি এই প্রতিশ্রুতি আমাদের ভোটের আগে, ভোট এখন খুব কাছে চলে এসছে, এই ভোটের আগে পর্যন্ত যদি কোনো রকম আমাদের এই ডিমান্ডগুলা পুরো একটাও ডিমান্ড যদি ফুলফিল করা না হয়, তাহলে কিন্তু আমরা উত্তরবঙ্গ জুড়ে বিজেপিকে যাতে একটা ভোট না যায় তার জন্য কিন্তু আমাদের যে কর্মী সমর্থকরা আছে সবাইকে আমরা এটা কথা জানিয়ে দিব এবং এই প্রচার করতে যাবো যাতে একটা ভোটও ওনারা না পায়। শেষ করার আগে খবরের শিরোনাম আরো একবার। রক্ত বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার এক, চাঞ্চল্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। রাস্তার শিলান্যাস নিয়ে দড়ি টানাটানি, 3 ঘন্টার ব্যবধানে একই রাস্তা উদ্বোধন বিজেপি ও তৃণমূলের। প্রায় 1 যুগ পর শহরে ফের চালু সিটি বাস, উদ্বোধন করলেন মেয়র। এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন।